নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের লেখা প্রাপ্তমনস্কদের জন্য একটি গল্প, লাল নাইটি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, লাল নাইটি। অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যাক, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার বাইরে গিয়ে একটু ধুনো দিয়ে আসি। বাবা, কতদিন হয়ে গেল বাড়ির বাইরে একটু ধুনোর ধোঁয়া দেওয়া হয় না। ছোট বোনটা যখন বাড়ি থাকে, এই পুজোর দায়িত্ব তো তারই থাকে। অবশ্যই সেসব তো কত বছর আগের কথা। এখন ওর আর সময় কোথায়? বর নিয়ে সংসার করতে হতে সেই রাজস্থানে। বাবা যায়। কথা শেষ করে রমা হাতে ধুনুচিটা তুলে নিল। তাতে বেশ ভালো করে ধুনো দিয়ে একটু কর্পূর দিল। গন্ধটা ভালো আসে। কিছুটা নিম পাতা শুকিয়ে রেখেছিল কিছুদিন আগে। তা কাঁচের কৌটো থেকে তা বার করে একটু দিতেই মনে হলো যাবতীয় মশা ঝেড়ে দৌড় মারছে। পড়ি কি মরি করে এর ওর গায়ে গিয়ে পড়ছে। তা দেখে অবশ্যই রমার কোনো হাসি পেল না, কারণ বছর 2 আগে মেয়েটা ডেঙ্গুতে পড়েছে এই মশার জন্য। সেই থেকেই এদের উপরে ভীষণ রাগ। একা একা পুজো আচ্চা করতে বসে ঠাকুরকে উদ্দেশ্য করে রমা বলে, কি গো ঠাকুর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করেছো না হয় মানলাম, এই হাড়ে বজ্জাত মশাগুলোকে সৃষ্টি করার কি তোমার কোনো দরকার ছিল? অলোকে থেকে ভগবান যেন হাসেন, আবার কথা শুনে টিকটিকিও যেন টিকটিক করে ওঠে। রমা সবে দরজার ছিটকানি খুলে বাইরে বেরোবে, ঠিক তখনই, রমা শোন এদিকে। যাই মা। কি হয়েছে বলো? তুই পুজো দিয়ে নিয়েছিস? হ্যাঁ, এখন কি করি বলো? বোনটা চলে যাওয়ার পর থেকে তো এ দায়িত্ব আমার কাঁধেই এসেছে। তুমি তো আর শরীর নিয়ে পেরে ওঠো না। রমার মা সুতাপা দেবী মোটা হয়ে যাচ্ছেন দিন দিন। নার্ভের ওষুধ খান। ডাক্তার বলছে বাতে ধরেছে। হাঁটু ফোলা, গোড়ালির কাছটাও কেমন যেন ফোলা। বেটেখাটো মানুষটা রীতিমতো বলের আকার ধারণ করছে মোটা হতে হতে। খুব জোরে হাঁটতেও পারেন না, গা গতরে ব্যথার কারণে। বয়স হয়েছে প্রায় 60-এর কোঠায়। বাবা সুগারের মানুষ, প্রত্যেক দিন হাঁটতে বেরোন। মাকে উদ্দেশ্য করে বলেন, তুমিও আমার সঙ্গে হাঁটবে চলো। হাঁটা হলো পরম ওষুধ, সমস্ত রোগ বাগ ঠিক করে দেয়। থামো দেখি, আমার এই গায়ের ব্যথা নিয়ে আমি লেংড়ে লেংড়ে চলি। এই ঘর থেকে ওই ঘরে হেঁচড়ে হেঁচড়ে যেতে হয়। ওপরের ঘরে পর্যন্ত একটু যেতে পারিনি, কতগুলো দিন হয়ে গেল। তুমি আমায় হাঁটাবে? বাবার কথায় সায় মিলিয়ে রমা বলেছিল, বাবা ঠিকই বলেছে, একটু হেঁটে আসো না, ভালো লাগবে। গত 3 বছর আগেও এই সংসারে সবাই একসঙ্গে থাকতো। রমা, ওর ছোট বোন সোমা, ওর বাবা মাকে নিয়ে, স্বামীদেরকে নিয়ে। ঘর জামাই কিনা, তাই এখানেই থাকতে হয়। স্বামীদের ওই পিতৃকুলে আর কেউ বেঁচে নেই। সেখানকার জমি সম্পত্তি আছে সবটাই, সেগুলো সন্তানদের ভবিষ্যতের জন্য। তবে এখানে বাবা মা যতদিন জীবিত ততদিন রমা আর সোমা ঠিক করেছে বেশিরভাগ সময়টা এখানেই থাকবে। শ্বশুর বাড়ির ভিটামাটি দেখাশোনা করতে যাবে না তা নয়, ওই কস্মিনকালে একবার হয়তো গেলেও যেতে পারে, না হলে নয়। তবে বোন ওই রাজস্থানে চলে যাবার পর সংসারের যাবতীয় দায়িত্ব রমার ঘাড়েই এসে বর্তেছে। সকালে উঠে রুটি তরকারি করা,
তারপর মেয়ের জন্য টিফিনের খাবার তৈরি করা, তারপর দুপুরের রান্না তো রয়েছেই। এছাড়া রয়েছে নিজের ঘর পরিষ্কার, ঘর মোছা, জামা কাপড় কাচা, গৃহস্থালির যাবতীয় কিছু। আবার মাঝে মধ্যে স্বামীটি এ বাড়িতে আসেন না, ওই তার পিতৃকুলের ভিটে বাড়িতে থাকেন। তখন আবার রাতে একা মেয়েকে নিয়ে শুতে রমার একটু বেশিই ভয় করে, তবুও কিছু বলে না। ও সবসময় চায় সবাই সুখে থাকুক, হাসি খুশি থাকুক। নিজের যতই কষ্ট হোক না কেন সেটাকে চেপে রেখে সবার মুখে হাসি ফোটাতে ওর ভালো লাগে। কাজেই ওই বোন চলে যাওয়ার পর থেকে পুজো দেওয়ার দায়িত্বটা যেচেই নিজের ঘাড়ে নিয়েছিল সে। মা না হলে খুব একটা দিতে পছন্দও করেন না, যে কোনো কাজের অজুহাতে বারবার বলেন, ওরে একটু পুজোটুকু দিয়ে দে না মা, আমার হাঁটুর ব্যথাটা বড্ড বেশি বেড়েছে যে। রমা হাসে, অলক্ষ্যে হয়তো ভগবানও হাসেন। তাই মা বললেন, শোন, আজ আমি একটু তোর বাবার সঙ্গে হেঁটে আসি, বুঝলি? বাবা, তুমি বাবার সাথে হাঁটতে বেরোচ্ছ? বিরাট ব্যাপার। হ্যাঁ, আমিও শুনে অবাক হয়ে গিয়েছিলাম, তোর মা আবার হাঁটবে আমার সাথে? যেই মানুষকে বলে বলে আমার মুখ পচে গেল। রাখো দেখি, আজ ব্যথাটা আরো বেশি বেড়েছে, মনে হচ্ছে একটু হাঁটলে ভালো লাগবে। রমা বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আমি তাহলে বাইরে থেকে ধুনোটা দিয়ে আসি। তখন বাবা মা বাড়ির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছেন। এই বাড়িতে দুটো দরজা আছে, একটা দরজা পিছনের দিক থেকে, একটা দরজা সামনে। বাবা মা যেহেতু চটি জোড়া সামনের দরজার দিকেই থাকে, তাই সেখানেই চটি জোড়া খুলে রেখেছিলেন। সেটা পায়ে গলাতে গলাতে রমাকে উদ্দেশ্য করে বললেন, ওরে তুই এদিকে দরজাটা আগে বন্ধ করে দিয়ে না হয় ওদিক পানে যেতি। পিছন দিকটায় লোকজনের বাড়ি ঘর ভর্তি। একটা বিরাট বড় আম গাছ আছে ওদের বাড়ির পিছন দিকেই, তার ছায়া এসে পড়ে রমার দোতলার ছাদের ঘরে। পিছনের ঘর দিয়ে বেরোতেই রমা বলল, তোমরা এগোও না, আমি বাইরে ধুনো দিয়ে এসে তারপর দরজা বন্ধ করে দিচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। তবুও বলছি, আমি এখানে দাঁড়াচ্ছি, তুই আগে আয়। মায়ের মন সবসময় কু ডাকে, কাজেই রমা গান গেয়ে গেয়ে আর বাইরে ধুনো দিতে পারল না। বাইরে বেরিয়ে দেখল সাদা জবা ফুল গাছটা প্রচণ্ড রোদের তাপে কেমন যেন শুকিয়ে গিয়েছে, পাতাগুলো কেমন মুষড়ে পড়েছে। ইচ্ছে করছিল বালতি বালতি জল ওদের গায়ে ঢালতে, কিন্তু মা যেভাবে বারণ করছেন, শোন তুই কিন্তু বেরোবি না, হ্যাঁ, আর আমরা না আসা পর্যন্ত গ্যাসের উনান ধরিয়ে চাটা খেতে যাস না। কেন, আমার আবার কি হবে? কিচ্ছু হবে না। না, আমার বড্ড ভয় করে, একা একা রয়েছিস, মেয়েটাও বাড়ি নেই, তোর মেয়ে ফিরবে কখন? মা তুমি জানো না, আজকে স্কুল থেকে সরাসরি আঁকা টিউশনি করে তারপরে বাপের সঙ্গে আসবে। এই মঙ্গলবার দিনটাই তোর সব থেকে বেশি চাপের, কষ্ট হয়ে যায়। ওই কাজেই বুধবার আমি বলে রেখেছি স্কুলে, শরীর ভালো থাকলেই পাঠাবো, নয় পাঠাবো না। যদিও এখন অত চাপও দেয় না, পড়াশোনার দায়িত্ব সব তো বাড়িতেই। রমা পড়ি কি মরি বাইরে ধুনো ঘুরিয়ে ঘরে এসে বলল, নাও আমি ওই দিকে দরজাও দিয়ে এসেছি, এবার যাও আমি এই দিকে দরজাটাও দিয়ে দিই। ঠিক আছে? হ্যাঁ মা, তুই দরজা বন্ধ করে দে, তাহলে আমি নিশ্চিন্ত মনে গিয়ে বাঁচি। বাইরে পাঁচিলে একটা বড় গেট, সেখানেও তালা ঝুলছে। বাবা বললেন, হ্যাশ কলটা ভেতর থেকে বন্ধ করে তালা ঝুলিয়ে দে। কি যে বলো, আমি বাড়ি রয়েছি, তালা ঝুলাবো কেন? যদি কেউ আসে, যদি কেউ এলেও দরজা খুলতে হবে না। যদিকে নদীতে পাঠা, কে আবার আসবে তোর কাছে? হ্যাঁ পাগলি কোথাকার, তোর বর তোর মেয়েকে নিয়ে আসবে, আমরা কেউ বাড়ি নেই। তোর বোন রয়েছে সেই রাজস্থান, যখন আসবে বলে কই আসবে, তাছাড়া উপায় আছে ওর? আচ্ছা ঠিক আছে, আমি তালা বন্ধ করেই দিচ্ছি। মায়ের সাথে অযথা তর্ক করে লাভ নেই, জেতা খুব মুশকিল। কাজেই দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল রমা। মা বাইরে বেরিয়েও চিৎকার করে বলতে লাগলেন, দেখিস কেউ এলে কিন্তু দরজা খুলিস না, সাবধান, বুঝলি? আচ্ছা খুলবো না, ঠিক আছে। ঘরে এলো রমা। প্রার্থনার সময় হয়েছে, এখন একটু নাম কীর্তন করতে হবে। যেহেতু ঘরে এখন কেউ নেই, না কেউ নেই বলা ভুল, আছে তো, ঠাকুর আছে না। ঠাকুরের কাছে হাঁটতে হয়ে বসলো রমা। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রার্থনা করতে শুরু করেছে। প্রার্থনা চলাকালীনই বেশ কয়েকবার ফোনটা বেজে উঠল, কিন্তু প্রার্থনা করতে করতে ফোন রিসিভ করা রমার ধাতে কুলোয় না, তাই সে ফোনটা ধরল না। এদিকে বাড়িতে রমার সাথে যোগাযোগ রাখার জন্য ওই একটাই ফোন আছে। বারবার অমিত ফোন করছে, হয়তো কোনো দরকার।
রমা বাড়িতে একা, অমিত সেই খবরটা জানতো না। বেশ কিছুক্ষণ পর প্রার্থনা করে হাতে আবার ধুনুচিটা তুলে নিল রমা। এবার সমস্ত ঘরগুলোতে একটু একটু করে ধুনো দেবে, তারপর ছাদেও গিয়ে দিয়ে আসবে। তারপরে নিচে এসে গ্যাসটা অন করে একটু চা করে খাবে। সবে হাতে ধুনুচিটা নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, এমন সময় গেটে টুংটুং শব্দ হলো। বিরক্তি লাগলো রমার, আবার এখন কে এলো? এদিকে ওর ফোনটা যে সাইলেন্ট করা, এইটা ওর মনেই নেই। মেয়ে ফিরতে ফিরতে বাজবে প্রায় 7:30। ঘড়ির কাঁটায় এখন সবে মাত্র 5:45। যাই বলে একটা চিৎকার করলো রমা। এইবার বলি, রমার বাড়ি রূপশ্রী পল্লীতে। বাড়ির পাশে একটা বড় মাঠ আছে, সেখানে একটা বিরাট বড় বটগাছ। বটগাছের নিচে একটা শনি মন্দির। প্রত্যেকবারের দিন সেখানে শনি পুজো হয়। আজ মঙ্গলবার, আর কদিন পরই বারের পুজো। রমার আবার মনে মনে একটা মানসিক ছিল, এইবার মন্দিরে পুজো দিতে যাবে। কাজেই পুরোহিতকে খবর দিয়েছিল। তিনি বলেছিলেন ওনার সময় সুযোগের পরে উনি আসবেন। সেই পুরোহিত এলেন না তো। বেচারা আবার বিরাট দুঃখী মানুষ কিনা, খুব একটা পুজো আচ্চার সুযোগ পায় না। এখন তো সব অল্প বয়সী পুরোহিত গজিয়ে উঠেছে, বয়স্ক পুরোহিতরে কে পুজো করায়। কিন্তু এই পুরোহিত ঠাকুরের ওপরে রমার আবার পূর্ণ আস্থা আছে। মেয়ে হবার পরে কুষ্টি বিচার করেছিলেন ইনি। তাছাড়া মেয়ের যাবতীয় কাজ, এমনকি রমার ছোট বোনের বিয়েটাও সুন্দর মন্ত্রপাঠ করে দিয়েছেন। কাজে এই পুরোহিত ছাড়া রমার মনে শান্তি কিছুতেই আসবে না। হাতে চাবিটা নিল রমা, আরেক হাতে ধুনুচি। বাইরে তালাটা খুলতে খুলতে সে বলল, কে? পুরুষ ঠাকুর বুঝি? দরজাটা খুলতেই রমা অবাক। হে কি, তুমি তুমি এখানে হঠাৎ পথ ভুলে? হ্যাঁ, নিমন্ত্রণ করতে এলাম। ভেতরে যেতে বলবে না? হ্যাঁ, সে তো বলবো। আজ কত বছর পর বাড়ির রাস্তা ভুলে এলে বলো তো? অনেকগুলো বছর। তাও তোমার মেয়ে এখন কোন ক্লাসে পড়ছে? ক্লাস 5-এ পড়ছে। ও, তুমি কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? না, বাইরে কেন? আসলে ভয় পাচ্ছ? না না, ভয় পাবো কেন? বাড়িতে কেউ নেই নাকি? না। কেন, কাকু কাকিমা ওনারা কেউ নেই? না, মা অন্যদিন বাড়িতেই থাকেন, আজ বাড়িতে নেই। কোথাও গিয়েছেন? হ্যাঁ, ওই মায়ের আসলে বাতের ব্যথাটা বড্ড বেশি বেড়েছে তো, তাই একটু হাঁটতে গিয়েছেন। সে তো খুব ভালো কথা, তুমি গেলেও পারতে। আমি গেলে বাড়ি রক্ষা করবে কে? তাছাড়া আমার আবার এই গরমে কোথাও যেতে ইচ্ছে করে না। সে আগের মতোই রয়েছ, গরমে কিছুই ভালো লাগে না। রমার চোখটা কেমন যেন জ্বলে উঠল কিছুক্ষণের জন্য। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, সপ্তর্ষিদা এসো, ভেতরে এসো। তা হাতে ধুনোচে নিয়ে কোথায় যাচ্ছিলে? ওই ওপরের ঘরে যাব, ধুনো দেব। ও, তা বাইকটা কোথায় রাখি? বাইক পাঁচিলের ভেতরেই রেখে দাও। না না, পাঁচিলের ভেতরে রেখে লাভ নেই, বরং তোমাদের ওই মন্দিরটা আছে না বাড়ির ঠাকুরের, ওইখানে রেখে আসি। ওইখানে বাইক রেখে তুমি এখানে আসবে? হ্যাঁ, তাতে অসুবিধাটা কি? বট গাছের নিচে রেখে আসি। আকাশের অবস্থাও দেখছি ভালো না, আর তুমি এক কাজ করো না, তুমি এখানেই রাখো। না মানে আমি এখানে বাইক রাখলে তোমার হাজবেন্ড আবার কিছু বলবে না তো? আমার স্বামী সন্দেহবাতিক নয় সপ্তর্ষিদা, তাছাড়া ও আমাকে খুব ভরসা করে, তুমি রাখতে পারো। সপ্তর্ষি বাইকটা রাখলো পাঁচিলের ভিতর। রমা গেটটা ভেতর থেকে বন্ধ করে দিল। সপ্তর্ষি বলল, গেট বন্ধ করলে কেন? ভয় পায় বাবা মা, আমি একা একা থাকলে সব সময় গেট বন্ধ করে দিতে বলে। কিন্তু এখন তো তুমি একা নও, আমি তো আছি, ভয় করছে না? হে মা, তুমি আছো তো ভয় করবে কেন? কি যে বলো। সপ্তর্ষি বুঝতে পারলো আগের থেকে রমা অনেকটা বেশি ম্যাচিওর হয়েছে। এসো, ভেতরে এসো। আচ্ছা, আমাদের ওপরের ঘর যখন হয়েছিল তখন তো তুমি আসোনি না? ওপরের ঘর? তোমাদের রান্নাঘর যখন ছাদ দিয়ে পাকাপোক্ত হলো তার আগেই তোমার আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। কিছুটা কেঁপে উঠলো যেন রমার শরীরটা। পরনে ওর হাত কাটা একটা নাইটি পরা, একটু অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ আগেই ভেতরের অন্তর্বাসটা খুলে রেখেছে, প্রচন্ড গরম লাগছে, পড়তে ইচ্ছে করছে না। তাছাড়া সবসময় চেপে থাকলে বুকে কেমন যেন একটা যন্ত্রণা হয়। সে আমতা আমতা করে বলল, তুমি বসো, হ্যাঁ আমি ওপরে ঘরে একটু ধুনো দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসি, ওই তো সোফা আছে, ওখানে বসো।
বলেও যেন রমার একটু কেমন মনে হলো। মায়ের আবার প্রচন্ড সন্দেহবাতিক মন, সবসময় ছোট আলমারির চাবি বা বড় আলমারির চাবি, বাক্সের চাবি সবকিছু ব্যাগের মধ্যে নিয়ে ঘোরেন। ওনার শুধু ওই চাবিটাই যেন সম্বল। আলমারিতে রাখা যাবতীয় জিনিসপত্র, ওগুলোর মধ্যে কোনো একটা এদিক ওদিক হলে মা কেঁদে বাড়ি মাথায় করে। পরে অবশ্য নিজেরই মনে পড়ে কোথায় রেখেছে, ঠিক খুঁজে বার করে নেয়। আকাশটা আচমকাই ডেকে ওঠে। রমা বলে, বাবা, এমন মেঘ হবে তো বুঝতে পারিনি। বুঝলে কি আমায় ঢুকতে দিত না? কি বলছো সপ্তর্ষিদা, তোমায় ঢুকতে দেবো না কেন? মেঘ হলে মেয়েটাকে আর বলতাম না স্কুল থেকে সরাসরি আঁকা শিখতে যা। তোমার মেয়ে আঁকা শেখে? হ্যাঁ, ওই আর কি। খুব ভালো। তা দেয়ালে টাঙানো এই ছবিগুলো কে এঁকেছে? এগুলো সব আমার আঁকা। আঁকাটা তাহলে এখনো ছাড়োনি? না গো, কবে ভুলে গিয়েছি আঁকা। শেষ এঁকেছিলাম মেয়েকে যখন পেটে, তখন। তারপরে আর সময় সুযোগ হয়ে ওঠেনি। এই কথায় কথায় দেখো আমার ধুনো নিভে গেল। আমি বরং আরেকটু ধুনো দিয়ে ওপরের ঘরে দিয়ে আসি। তুমি একটু বসো। হ্যাঁ। সপ্তর্ষিকে বসার ঘরে বসিয়ে ঠাকুর ঘরে ঢুকে যায় রমা। একটু অস্বস্তি হচ্ছে। সপ্তর্ষির সাথে পরিচয় হয়েছিল সেই ক্লাস 9-এ পড়াকালীন। পাড়ার অন্যতম সুন্দর ছেলে সপ্তর্ষি, যদিও রমার থেকে বয়সে অনেকটাই বড়। যখন প্রথম পড়াতে আসে তখন দেখেই ভালো লেগেছিল রমার। মনে প্রেম প্রেম ভাব না জাগলেও একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি হয়েছিল। 9, তারপর 10। ক্লাস 10-এ উঠে একদিন আচমকাই ওই পরীক্ষার পরপর সপ্তর্ষি বলেছিল, আর তো আসতে পারবো না, তোমার সঙ্গে দেখাও হবে না। কেন? তোমার যখন ইচ্ছে তখন তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। ওরম বললে হয় না। তোমার ক্লাবের ছেলেপেলেরা আমাকে হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে মানে? বলেছে রমা আমাদের পাড়ার একটা অন্যতম ভালো মেয়ে, আমি কেন তোমার বাড়িতে এসে তোমাকে নষ্ট করছি। এগুলো কি বলতো সপ্তর্ষিদা? নষ্ট করছি মানে? তুমি তো আমাকে পড়াতে আসো। কিন্তু ওরা যে বিশ্বাস করে না। ওরা ভাবে তোমার সঙ্গে আমি কি, আমার সাথে কি করতে আসো? তুমি বোঝো না তোমার সাথে আমি কি করতে আসি? না, আমি বুঝি না। কিছুটা রমার পাকামির জন্যই হয়তো সপ্তর্ষি ওকে জড়িয়ে ধরেছিল। ভাগ্যিস ওই সময় মা সামনে ছিল না, অথবা ছোট বোনটা। ও তো খেলার ছলে ঘরে ঢুকে পড়তো যখনই রমাকে কোনো মাস্টার পড়াতে আসতো। যদিও সপ্তর্ষির সাথে সোমার সম্পর্কটা আরো বেশি হৃদ্যতাপূর্ণের। প্রায় দিন চকলেট আসতো আর আসতো খেলনা। রমা আর সোমার মধ্যে বয়সের ডিস্টেন্সটা অনেকটাই বেশি। আচমকা জড়িয়ে ধরে রমার ঠোঁটে নিজের পুরুষ্ট ঠোঁট রাখার সঙ্গে সঙ্গে রমা কেঁদে ফেলে। সপ্তর্ষি তাকে থামানোর জন্য তখন ব্যস্ত হয়ে পড়ে। এরপরে তাকে আরো শক্ত করে বুকের মাঝে চেপে বলে, তোকে যে বড্ড ভালোবেসে ফেলেছি রে পাগলি, তুই বুঝতে পারিস না? তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছি তুমি আমাদের পাশের পাড়ার কোন স্নেহাকে ভালোবাসো। সব মিথ্যে কথা। ওকেও আমি তোর মতো পড়াতেই যাই। আচ্ছা তুই বল, স্টুডেন্ট আর ভালোবাসার মানুষের মধ্যে পার্থক্য হবে কখনো এক হয় বল? ও আমার স্টুডেন্ট আর আমি, তুই যে আমার ভালোবাসা। তোকে আমি পদ্ম ফুলের মতো আগলে রাখবো। ঠিক যখন সময় হবে তখন টুপ করে তোর সুপ্ত মধুটা খাবো। লজ্জায় লাল হয়ে গিয়েছিল রমা, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি। ওই দিন সারা রাত ঘুম হয়নি ওর। এর পরের দিনও সপ্তর্ষি এসেছিল ভালোবাসার মধু লুট করতে, কিন্তু এসেই দেখে রমার বাবা বাড়িতে। রমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার। 6 মাস 9 মাসে যখন আসতেন তখন প্রায় মাস খানেক থেকে যেতেন। এবারও ঠিক তাই হলো। আর 1 মাসের মধ্যে প্রবল বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সপ্তর্ষিকে। কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউটের পরপরই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। 2 বছরের জন্য রমাকে রমার মা বাবা এবং বোন সহ সেইখানে নিয়ে গেলেন যেখানে ওনার পোস্টিং, চেন্নাইতে। অত দূর থেকে যাতায়াত করাটা অসম্ভব ব্যাপার ওনার। এদিকে ফ্যামিলি ছাড়া উনি থাকতে পারেন না। ওই সময় রমার মায়ের টিবি অসুখ ধরা পড়েছিল, তাই বাবার কাছে থেকে চিকিৎসা করানোটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল রমার জীবনে। তারপর রমা যখন ফিরে এলো তখন কোথায় সপ্তর্ষি? সে নাকি চাকরি পেয়ে চলে গিয়েছে কলকাতাতে, ওইখানেই থাকে। এরপরে মাঝে মধ্যে পুজোর সময় পাড়ার পুজো প্যান্ডেলে অথবা রাস্তায় চলাকালীন আচমকাই বাইক নিয়ে থেমে যেত সপ্তর্ষি। রমারও তখন বিয়ে হয়ে গিয়েছে। সিঁদুর পরে শাঁখা পরে তার মুখশ্রী গিয়েছে সম্পূর্ণ বদলে। সপ্তর্ষি বলেছিল, কেমন আছো? ভালো আছি, তুমি? এই চলছে। শুনলাম তোমার নাকি ছেলে হয়েছে। হ্যাঁ, ওই তো
আর এটাও শুনলাম স্নেহাকেই নাকি বিয়ে করেছো। তোমার সঙ্গে নাকি ওর দীর্ঘ 10 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল সপ্তর্ষিতা। সপ্তর্ষির মুখটা কালো হয়ে যায়। রমা কাছে এগিয়ে গিয়ে বলে, আমাকে এটো না করলেই পারতে। মানে? কিছু না, আসি। হ্যাঁ, ওই পর্যন্তই কথা। তারপরে আর দেখাও হয়নি, কথাও হয়নি। যদিও সপ্তর্ষিও যেচে আর কখনো রমার বাড়িতে আসেনি। আজ এত বছর পর রমার বাড়িতে আসার পরেও রমার হৃদস্পন্দনটা নিজেই যেন নিজেই শুনতে পাচ্ছে। সে বলে, আমি ওপর থেকে আসি। হ্যাঁ, এই বলে সে ওপরের ঘরে উঠে যায়। উদ্দেশ্য একটাই, ওপরের ঘরে ধুনো দেবে, তারপরে ওপর থেকে একটা ওড়না নিয়ে সে গায়ে দেবে। কেমন যেন একটু অপ্রস্তুত লাগছে নিজেকে। ওপরের ঘরে ধুনো দিতে গিয়ে অনেকটা সময় লেগে যায় ওর। নিজের বেডরুমে ঢুকে লাইটটা অফ করে নাইটিটা চেঞ্জ করতে যাবে, এমন সময় রমা বুঝতে পারে ওর ঘরে কেউ একজন এসেছে। ঘরটা অন্ধকার, ফ্যানটা চালিয়েছে, প্রচন্ড গরম। এই ভারী নাইটি পরে থাকা যাচ্ছে না। তার উপরে নিচে একজন অতিথি এসে বসে আছে। তার সামনে ভেতরে অন্তর্বাস না পড়লে শরীরটা কেমন যেন ঘিন ঘিন করে। কাজেই নাইটিটা সম্পূর্ণ চেঞ্জ করে আবার ওই ভিতরে অন্তর্বাসটা পরে একটা ভালো পোশাক পরতে হবে, না হলে নিজের লজ্জা নিজের কাছেই কেমন একটা অসম্মানের বিষয় না। তাছাড়া সপ্তর্ষি বলেছিল ওকে পদ্ম ফুলের মতো আগলে রাখবে, ঠিক সময় মতো ওর প্রস্ফুটিত মধু একটু একটু করে খাবে। কাজেই নিজের বুক দুটোকে সামনে রাখার চেষ্টা করে রমা। এমন সময় বেডরুমে কারো একটা উপস্থিতি ওর 6th সেন্সকে জাগিয়ে দেয়। কে কে? দরজাটা ভিতর থেকে ভেজিয়ে দেয়নি। বিশ্বাস ছিল সপ্তর্ষি ওপরে উঠে আসবে না, কিন্তু এখন মনে হচ্ছে নিজের ভাবনাটা ওরকম ভাবাটাই উচিত হয়নি। এ কি? পিছনে ঘুরে দাঁড়ায় রমা। ততক্ষণে সে তার সম্পূর্ণ নাইটিটা খুলে ফেলেছে, বিছানার ওপরে ছুঁড়ে ফেলেছে। শোকেস খুলে সবে তার অন্তর্বাসটা বার করে পড়বে, এমন সময় দরজাটা তো ভেতর থেকে নক করতে হয়। হে কি সপ্তর্ষিতা, তুমি তুমি কেন আমার ঘরে ঢুকেছো? যাও, নিচে যাও। রমা অপ্রস্তুত হয়ে পড়ে, হাত দিয়ে নিজের লজ্জা ঢাকার চেষ্টা করে। সপ্তর্ষি বলে, আমি আমি আসতে চাইনি, বিশ্বাস করো, বিশ্বাস করো। কিসের একটা টান যেন আমাকে বাধ্য করলো এখানে আসতে। দেখো, আমি কিন্তু চিল্লাবো। সপ্তর্ষিদা, প্লিজ তুমি বাইরে যাও। দেখো। রমা কান্না করতে থাকে। সপ্তর্ষি ওর আরো কাছে এগিয়ে আসে, ওকে নিজের বাহু ডোরে আটকে নিয়ে বলে, এখনো এখনো তোমার গা থেকে না সেই ঘ্রাণটা পাই। তুমি পাও না, পাও না আমার গায়ে সেই পারফিউমের গন্ধটা? হ্যাঁ, আফটার শেপের গন্ধটা। মনে আছে তোমায় যেদিন প্রথম চুমু খেয়েছিলাম, তুমি আমায় বলেছিলে আমার এই আফটার শেপের গন্ধ আর এই আমার পারফিউমের গন্ধ তোমার নাইটিতে লেগে গিয়েছে। হ্যাঁ, যার জন্য সারা রাত তোমার ঘুম আসেনি। সপ্তর্ষিদা, তুমি পাগল হয়ে গেছো, তুমি ছাড়ো আমাকে। দেখো, বাবা মাকেও বাড়ি নেই, ও বাড়ি নেই। দেখো, এই জন্যই তো বলছি সেই সুযোগটা একবার কাজে লাগালে হয় না? রমা, আমিও স্নেহার মধ্যে অনেক কিছু খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কিছু খুঁজে পাইনি, সেই ভালোবাসা খুঁজে পাইনি। আচ্ছা তুমি বলো, তোমার আমার বিয়ে হয়েছে এমন কিছু ডিস্টেন্সে না, আমাদের প্রায় দিন রাস্তাঘাটে দেখা হয়। আচ্ছা, কোনোদিন কি তুমি দেখেছো আমার বউটাকে নিয়ে আমাকে বেরোতে? ভাই না, আমি কিচ্ছু খুঁজে পাই না। ওর ভেতরে সবটা কেমন ছিবড়ে হয়ে গিয়েছে। আসলে তোমার ভেতরে এখনো কিছু একটা অমোঘ টান, যেটা দেখলে আমি দূর থেকে এখনো নিজের মুখটা ঘুরিয়ে নিই লজ্জায়। কারণ আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমার মনে হয় আমার গবেষণা ভুল, আমার চিন্তা ভুল, আমার চাকরি পেয়ে কলকাতায় চলে যাওয়াটা ভুল। আমি কেন অপেক্ষা করতে পারিনি 2 বছর? মাত্র তো 2 বছর ছিল, তাই না? 1 পা 2 পা করে পিছাচ্ছে রমা। সে বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমার এখন বাড়ি যাওয়া দরকার। দেখো সপ্তর্ষিদা, তুমি আমাকে নিমন্ত্রণ করতে এসেছিলে না? কিসের নিমন্ত্রণ? হ্যাঁ, আমার ছেলের জন্মদিন। আচ্ছা, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। হ্যাঁ, কদিন পরে ছেলেও প্রেম করবে। আচ্ছা, তোমার মেয়ের বয়সটা যেন কত? হ্যাঁ, কিসে পড়ে? 5-এ পড়ে। ইস, আমার ছেলের থেকে 2 বছরের বড়। হোক 2 বছর, আমিও তো 2 বছরের ভুল করেছি, তাই না? হ্যাঁ রমা, আমি নিজেকে সংযত রাখতে পারছি না। রমা, তুমি বিয়ের পরে আরো সুন্দর হয়েছো। তুমি আগে অনেকটা কালো ছিলে, এখন বেশ পরিষ্কার হয়েছো। মাথার চুলগুলো তোমার আরো বেশি ঘন হয়েছে, তোমার টানা চোখ দুটো, তোমার এই শরীরটা। এই বলে রমা 2 হাত দিয়ে নিজের আবরণ ঢাকার চেষ্টা করছিল বুকের। সেটাকে সরিয়ে দেয় সপ্তর্ষি এবং প্রস্ফুটিত হয়ে পড়ে তার কোমল পদ্ম ফুল দুটো, যার বৃন্তদয় খয়েরি। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে সেখানে সপ্তর্ষি, তার হাত রাখে, তার জিভ রাখে। রমা তাকে ধাক্কিয়ে সরানোর চেষ্টা করে।
সপ্তর্ষি বলে, ভাল লাগছে না বলো, ভাল লাগছে না? আচ্ছা আচ্ছা, যাকে বিয়ে করেছি তার মধ্যে এই মধুটা নেই কেন বলো তো? কেন কেন আমি ওকে ওই দেখে বিয়ে করলাম কেন? তুমি তুমি কি করছো এগুলো? আমার বদনাম হয়ে যাবে সপ্তর্ষিদা। পাড়ার আমি ভালো একটা মেয়ে, দেখো আমাকে এভাবে তুমি শেষ করো না। দেখো না, আমি তোমাকে শেষ করবো না, আমি তোমাকে ভালোবেসে আগলে দেবো। এটাকে রেপ বলে না, এটাকে আদর বলে, আদর আদর। সপ্তর্ষি নিজের মধ্যে তখন ছিল না। রমাও নিজের শরীরটাকে আর ঢাকতে পারছে না। পাশে নাইটিটা হাতে তুলে নিয়ে একবার ঢাকার চেষ্টা করে তার সেই গভীর গিরিখাত, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ততক্ষণে সপ্তর্ষির পুরুষালী শরীরটা তাকে আরো বেশি আষ্টে পৃষ্ঠে ধরেছে, তাকে বিছানায় চিৎ করে শুইয়ে দিয়েছে। এবং সপ্তর্ষি যখন নিজের উত্থিত পুরুষ সত্তা আর ধরে রাখতে পারছে না, তখনই রমা চিৎকার করতে যায়। সপ্তর্ষি ওর ঠোঁটে আবার নিজের পুরুষটু ঠোঁট রাখে এবং আসলে সে শুষে নেয় ওর শরীরের সমস্ত মধুটুকু। প্রথমে রমার চোখ থেকে টপ টপ করে জল বেরিয়ে এলেও সপ্তর্ষির গায়ের সেই পারফিউমের গন্ধটা আর আফটার শেপের সেই গন্ধটা ওর সমস্ত শরীরে মাখামাখি হয়ে যায়। সপ্তর্ষি পাগলের মতো ওকে ভালোবাসে। রমাও তো চেয়েছিল ওর সঙ্গে সংসার করতে, ওর সন্তানের মা হতে, কিন্তু ভাগ্যে যেটা কুলোয়নি সেটা এইভাবে সম্পন্ন হবে এইটা কখনো ভাবতে পারেনি রমা। সপ্তর্ষি বারবার অনেকবার ওকে ধরে, আদর করে, চুম্বন করে, আসলে সে জীব বুলায় ওর শরীরের সমস্ত নরম অংশে, এমনকি সেই গিরি খাতেও। আর বারবার কেঁপে ওঠে ওর পুরুষালী ছোঁয়ায় রমা। প্রতিবার বারবার এইবার আর নিজের শীতকারটাকে চেপে রাখতে পারে না, শক্ত করে চুলটাকে ধরে ফেলে রমা। সপ্তর্ষির মাথার চুলের মুঠি শক্ত করে ধরে এবার নিজেও ঠোঁট রাখে তার ঠোঁটে। এতক্ষণ ধরে যেটা জোর জবরদস্তি মনে হচ্ছিল, এখন সেটাই মনে হচ্ছে পরম তৃপ্তির এবং আনন্দের। কতক্ষণ সময় জানে না, কতক্ষণ এইভাবে বিভোর ছিল রমা। ঘোরটা যখন ভাঙল তখন, কিরে এই রমা, হ্যাঁ ধুনো দিতে এসেছিস কখন? তোর এখনো হলো না ধুনো দেওয়া? রমা কেঁপে ওঠে। ঘর অন্ধকার, সিলিং ফ্যানটা চলছে, গায়ে তখনও সাদা নাইটিটা জড়িয়ে চুপ করে বিছানায় এদিক ওদিক করছে রমা। নিজের অজান্তেই নিজের সাথেই যেন আবার বেইমানি করে বসেছে। সপ্তর্ষি বলে, আর কতক্ষণ বসবো? আয় নিচে আয়। কিরে কিরে তুই পড়ে চলে গেছিস নাকি? ভেতরে আসবো? না না সপ্তর্ষিদা, আসলে ধুনো দিতে এসে একটু ছ্যাঁকা খেয়েছিলাম হাতে। ছ্যাঁকা? দরজাটা খুলতে চায় সপ্তর্ষি, যেহেতু সেটা ভেজানো ছিল। এ কি ঘর অন্ধকার, তুই কোথায়? সপ্তর্ষিদা প্লিজ, আমার গায়ে জামা কাপড় নেই, জামাটা ছেড়ে আসছি। সপ্তর্ষি দুম করে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে যায়, বলে, ইস বুঝতে পারিনি, আই এম সো সরি রে, আসলে দেখ আমি সত্যি বুঝতে পারিনি, রিয়েলি সরি। সপ্তর্ষিদা ঠিক আছে, এতবার বলতে হবে না, আসলে ভুলটা আমারই, তোমাকে একটু বলা উচিত ছিল। তুমি নিচে গিয়ে বসো সপ্তর্ষিদা, আমি এক্ষুনি আসছি, নাইটিটা চেঞ্জ করে আসছি। শোন শোন, আমি বসছি, তোর তাড়াহুড়ো করতে হবে না, তুই ধীরে ধীরে আয়। রমা আস্তে আস্তে নেমে আসে। সেই প্রথমবার সপ্তর্ষি ওকে যখন জড়িয়ে ধরেছিল, তখন ওর পরনে লাল রঙের একটা নাইটি পরা ছিল। নাইটিটা সেই দিনের পর থেকে গা থেকে খুলে রেখেছিল রমা। ওই নাইটিটাই আজকে বার করেছে শোকেসে সাজিয়ে রাখা নাইটির একদম নিচ থেকে। নাইটিটা ধোয়নি, কিন্তু ওটা শুকলে এখনো যেন গন্ধ বেরোয়। আলাদা একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে সযত্নে সেটা রাখা। ওই নাইটি ছেড়ে পরবে বলে বার করতেই নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছিল রমা। নাইটিটাকে জড়িয়ে ধরেই ভেবেছিল সপ্তর্ষির সাথে কাটানো ওর ঘনিষ্ঠ মুহূর্ত। আসলে জীবনে জড়িয়ে থাকা এমন অনেক সুপ্ত ঘটনা যেগুলো সুপ্তই থেকে যায়, বাস্তবে রূপান্তরিত হয় না। নিজের মনের ভুল নিজে কাটিয়ে অন্তর্বাসটা পরে সেই নাইটিটা গায়ে জড়ায় রমা। নিচে নেমে আসে। সপ্তর্ষি তখনও বসে, চোখ মুখটা কেমন যেন কালো। তোমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি, ছি আমি যে কি করি। চা খাবে তো? না না চা খাবো না, অনেক দেরি হয়ে গেছে। এই নে ধর, এটা আমার ছেলে জন্মদিনের নিমন্ত্রণ পত্র। এত বছর পর, আসলে এত বছর পরই করছি। জানিসই তো, যাকে ভালোবাসতাম সেই মেয়েটা আত্মহত্যা করেছে। ভালোবাসতে মানে? মানে তোর সঙ্গে যেটা হয়েছিল সেটা জাস্ট একটা ছেলে মানুষই, ওখানে কোনো ভালোবাসাই ছিল না। আর নিজের স্বভাব নিয়ে কি বলবো বল, সবটা নিশ্চয়ই শুনেছিস। শুনেছি, দেখেওছি, আজও দেখেছি, আর
আজও দেখেছিস মানে? কিছু না, কিছুদিন আগেই দেখেছিলাম তোমাকে ওই পায়রাডাঙ্গার দিকে বাইকে করে একটা মেয়েকে নিয়ে যেতে। চশমা পড়া অল্প বয়সী মেয়ে, শুনলাম কোন স্কুলের শিক্ষিকা। তা বলি, বাড়িতে স্নেহা থাকতে, বাড়িতে এত বড় একটা ছেলে থাকতে তুমি এখনো প্রেম করে বেড়াচ্ছ নাকি সপ্তর্ষিদা? যাক, আমার নেচার তাহলে তুই বুঝতে পেরেছিস। সবই বুঝেছি, তবে আমাকে কি তোকে? মনে মনে ভাবলো রমা, যেন ভুলে গিয়েছে, এমন ভাব করছে জানোয়ারটা, তবুও নিজে স্বীকার করছে না। হ্যাঁ, তোকেও চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ তোর ভগবান তোকে সরিয়ে নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। হ্যাঁ, যদিও আজকে তোর ভগবানই আবার সরিয়ে নিল, তোর ভেতর থেকে সম্পূর্ণভাবে আমাকে পাবার ইচ্ছেটা নষ্ট করে দিল। হাসে রমা, বলে, আরে বসো, চা খেয়ে যাও। মনে আছে আগে পড়াতে এলে কড়া দুধ চা খেতে? তাই করে খাওয়াবো। না রে, আজকাল গ্যাস অম্বল হয়েছে, সবকিছু খেতে পারি না। পুলিশ কেস হয়ে গেছিল না আমার নামে, আমি নাকি মেরে ফেলেছি মৃন্ময়ীকে। তারপরে কি হলো? তারপরে আর কি, মৃন্ময়ের বাবার মৃত্যুর পরে সেই কেস হয়ে গেছে, আর সেই কেস নেই। ওর বোনটা সেই কেস নিয়ে লড়তে পারেনি, কিন্তু আমার আর সরকারি চাকরি হলো না, ব্যবসা করেই খেতে হয়। আর এই ব্যবসার জন্য অনেক মেয়েদের সঙ্গে এখন আমাকে অনেক কিছুই করতে হয়। মানে তুই বুঝবি না, হয়তো আমার ভাগ্য, আমার ডেস্টিনি আজকে আমাকে এই পথ দিয়েছে। যাই হোক, এত বছর পর ভেবেছি সবাইকে নিয়ে একসঙ্গে একটা অনুষ্ঠান করব, কিন্তু কোনো সময় করা হয় না, উদ্দেশ্য থাকে না। তাই এবার ভাবলাম ছেলে জন্মদিনটাকেই না হয় একটা উদ্দেশ্য করে ফেলি। আসিস কিন্তু, নিমন্ত্রণ রইল, তোর মেয়েকে নিয়ে, তোর হাজব্যান্ডকে নিয়ে। কেউ না গেলেও আমি অবশ্যই যাব। কেন কেউ আসবে না? না, আসলে আমি অতীতকে নিয়ে আর চলতে চাই না, বর্তমানে আমার ভবিষ্যৎ, সেটা আমি মানি। বুঝলাম, অনেক বড় হয়ে গিয়েছিস। আজ আসি, সাবধানে থাকিস, আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে তালা বন্ধ করে দে। রমা, তুই এখনো অনেক সুন্দরী, অনেক ইয়ং, বয়সটা তোর এমন কিচ্ছু বেশি হয়নি, তাই নিজের শরীরের মধু নিজেই সামনে রাখ, না হলে লুট হয়ে যাবে। শেষ বলা কথাগুলো রমার বুকের ভেতরে বাঁধে। সপ্তর্ষি বলে, তোর গায়ে এখনো পাচ্ছি। কি? আমার গায়ের গন্ধটা। রমার শরীর কাঁটা দিয়ে ওঠে, নাইটিটার দিকে তাকায়। সপ্তর্ষি বলে, এখনো রেখে দিয়েছি সেটা? ভুলিসনি? কিছু কিছু জিনিস যে ভোলা যায় না সপ্তর্ষিদা। সংসারের চাপে হয়তো ভুলে থাকার চেষ্টা করা হয়, কিন্তু আদেও কি ভোলা যায়? ভোলাটা যে বড্ড কঠিন গো। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।